আচ্ছা, আপনাদের কোর্সটা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট সিমুলেশন। বেসিক্যালি কোর্সটা সার্কিট সিমুলেশন। তো আপনারা এর আগের সেমিস্টার গুলোতে ইলেকট্রিক্যাল সার্কিট এবং হচ্ছে ইলেকট্রনিক সার্কিট এরকম অনেক সার্কিট দেখেছেন বা অনেক থিওরি দেখেছেন। তো এই থিওরি গুলো কিভাবে একটা সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করা যায়, এই কোর্সটা এই রিলেটেড। সিমুলেশন বলতে যেটা বোঝায়, আমরা ম্যাথমেটিক্যালি যে কাজটা করে থাকি বা যখন কোনো একটা সিস্টেম ডিজাইন করি, সেই সিস্টেমটা কিভাবে ডিজাইন করি। ধরুন কোনো প্রজেক্ট, যখন কোনো একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করি তখন সেটা কিভাবে করি। প্রথমত আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করতে হয়। করার পর সিস্টেমটা বিল্ড আপ করার আগে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সিমুলেশন। তো সিমুলেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস। যখন কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা সার্কিট হার্ডওয়্যারের মাধ্যমে তৈরি করব, সেটা হার্ডওয়্যারে দেওয়ার আগেই যে কাজটা করা হয়, সফটওয়্যারের মাধ্যমে দেখা হয় যে আউটপুট ভোল্টেজ বা কারেন্ট, অথবা বলা যায় যে আউটপুট পাওয়ার কেমন হবে, অ্যানালাইসিস করতে হয়। তো এই অ্যানালাইসিসটা আমাদের কিছু সফটওয়্যার আছে। তো এই কোর্সের জন্য যে সফটওয়্যারটা ইউজ করা হবে সেটা হচ্ছে পিএসপাইস সফটওয়্যার। পিএসপিআইসিই সফটওয়্যার। তো আপনারা চাইলে অন্য কোনো সফটওয়্যারও ইউজ করতে পারেন, সিমুলেশন ম্যাটল্যাবের মাধ্যমেও সম্ভব, কিন্তু ম্যাটল্যাবে সিমুলেশনটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। পিএসপাইস যেহেতু শুধু সফটওয়্যার বেসড, সরি সিমুলেশন বেসড সফটওয়্যার, তো এই কারণে এই সফটওয়্যারটা ইউজ করাটা বেশি ইজি। তো বেসিক্যালি আমরা সিমুলেশনের মাধ্যমে যে কাজটা করি, কোনো একটা সার্কিট অথবা কোনো একটা সিস্টেমের পারফরমেন্স অ্যানালাইসিস করে থাকি। পারফরমেন্স অ্যানালাইসিস বলতে যেটা বোঝায়, আমরা ধরুন যে কোনো একটা ডিজায়ার্ড আউটপুট আছে, সেই ডিজায়ার্ড আউটপুটের কতটুকু ভেরিয়েশন হচ্ছে। ধরুন কোনো একটা সার্কিট যখন ডিজাইন করা হয় তখন এক্সপেক্ট করা হয় যেন নয়েজ বা ইন্টারফেয়ারেন্স যখন অ্যাড হবে, ন্যাচারালি যদি কোনোভাবে নয়েজ বা ইন্টারফেরেন্স অ্যাড হয়, সেক্ষেত্রে সিস্টেম যেন নিজেই স্টেবল হতে পারে, এরকম। তো সেক্ষেত্রে আমরা হার্ডওয়্যারে এই সিস্টেমটা ডিজাইন করার আগে কি করি, পিএসপাইস বা যে কোনো একটা সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে দেখি সেম জিনিসটা, সেম সিস্টেমটা যদি আমরা নয়েজের পরিমাণ বাড়াতে থাকি অথবা ইন্টারফারেন্সের পরিমাণ বাড়াতে থাকি, তাহলে আউটপুট কিভাবে রিয়েক্ট করছে। যদি দেখা যায় যে আমাদের ডিজায়ার্ড আউটপুটের চাইতে ভেরিয়েশন অনেক বেশি হচ্ছে বা সিস্টেম স্টেবল থাকছে না, তো সেক্ষেত্রে আমাদের সার্কিটে আবার কাজ করতে হয়। সার্কিটের যে প্যারামিটার আছে, প্যারামিটার চেঞ্জ করতে হয়, করে বারবার করে দেখতে হয় যে সিমুলেশন রেজাল্টটা কেমন আসে। তো আমরা সিমুলেশন এই কারণে করে থাকি, সিমুলেশন রেজাল্ট যদি ঠিক আসে তখন হচ্ছে আমরা হার্ডওয়্যারে কাজটা করি। আচ্ছা, তো এই কোর্সের জন্য পিএসপাইস এই সফটওয়্যারটা ইউজ করা হবে। পিএসপিআইসিই। আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সফটওয়্যারটা কেমন দেখায়, আর আপনাদের জন্য একটা স্টুডেন্ট ভার্সন আছে, PSPice 9.1 স্টুডেন্ট ভার্সন। গুগল থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। ছোট্ট একটা সফটওয়্যার, খুব ভারী হবে না। PSPice 9.1 স্টুডেন্ট ভার্সন 9.1। আচ্ছা, আপনাদের একটু আমি সফটওয়্যারের ইন্টারফারেন্সটা দেখাই। সফটওয়্যার আপনারা যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর দেখবেন যে পিএসপাইস ডিজাইন ম্যানেজার আছে। যদি সার্চ দেন ইনস্টল করার পর তখন পেয়ে যাবেন পিএসপাইস ডিজাইন ম্যানেজার। ডিজাইন ম্যানেজার যদি ওপেন করেন তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, ডিজাইন ম্যানেজার। তো এই জায়গায় কিছু অপশন আছে, যেমন প্রথম অপশনটা হচ্ছে টেক্সটের, সরি, স্কেমেটিকের জন্য ক্লিক করে। আচ্ছা, প্রথম অপশনটা হচ্ছে আমরা যে কাজ করব, পিএসপাইস সিমুলেশন করব, সিমুলেশনের জন্য। এবং লাস্ট অপশনটা হচ্ছে টেক্সট এডিটরের জন্য। মাঝে এই 2 নম্বর অপশনটা হচ্ছে পিএসপাইস এর জন্য কিন্তু প্লটের জন্য। 3 নাম্বারটা অপটিমাইজার, 4 নাম্বারটা এডিটর, আর 5 নাম্বারটা হচ্ছে সিমুলেশনারি।
আচ্ছা, আমাদের মেইনলি যে কাজটা করতে হবে, প্রথমটা কাজে লাগবে আর লাস্টেরটা কাজে লাগবে। বেসিক্যালি প্রথমটাই, যে আমরা যেহেতু শুধুমাত্র সার্কিট সিমুলেশন পার্টটা দেখবো। আপনারা এতদিন যতগুলো সার্কিট দেখেছেন, ধরুন যে সার্কিট ওয়ান, সার্কিট টু বা ইলেকট্রনিক কোর্সে যে সার্কিট গুলো দেখেছেন, সেম সার্কিট গুলো যদি হচ্ছে এখন সফটওয়্যারের মাধ্যমে রিপ্রেজেন্ট করেন, তাহলে থিওরিটিক্যাল রেজাল্ট আর সফটওয়্যারের রেজাল্ট একই আসে কিনা দেখতে হবে। হুম। তো আমরা যদি এই প্রথম যে অপশনটা রান স্কিমেটিকে দিই, এই হচ্ছে ইন্টারফেস। এটাকে দেখা যাচ্ছে এই পেজটা, পিএসপাই স্কিমেটিক্স। জি ম্যাম। আচ্ছা, এই হচ্ছে ইন্টারফারেন্স। এই জায়গায় আমাদের সিমুলেশন। তো আগে এই সিমুলেশন করার আগে কিভাবে করতে হয়, ইন্টারফারেন্সটা যদি একবার দেখে নেন, আপনাদের অবশ্যই এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। সফট পুরো কোর্সটাই সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো আচ্ছা, ইনস্টলেশন তো মানে হচ্ছে আমার মুখস্থ থাকে না। আমি আপনাদের একটা, এক মিনিট, একটা লিংক দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে 9.1 ভার্সন, পাই কিনা একটু দেখি। ইন্টারফারেন্সটা আসবে। তো আপনারা ইনস্টল করার পর এই সফটওয়্যারের কাজটা শুরু করব। আজকে আমরা ইন্ট্রোডাকশন জায়গাটা দেখি। তো প্রথমে যেটা বললাম, সার্কিট অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করা মানে কি? অ্যানালাইসিস করা মানে হচ্ছে যখন আমরা একটা সার্কিটকে সিমুলেট করব, তার আউটপুট কেমন হচ্ছে, কত সেকেন্ড পর বা কত মিনিট পর স্টেবল হচ্ছে, তার আনস্টেবিলিটি কেমন থাকছে বা স্টেবিলিটি কত টাইম পর্যন্ত থাকছে, অথবা আউটপুট ভোল্টেজ বের করা, কারেন্ট বের করা, এই ম্যাম, জিনিসগুলোকে আপনি বলা কথা হয়। বলছেন ঠিক আছে, একটু রিকোয়েস্ট হচ্ছে যে অনেকে আজকে অ্যাটেন্ড করতে পারছে না, আপনি যদি ক্লাসটা একটু রেকর্ড করতেন ভালো হতো। আপনাদের বলা হয়েছে তো যে কোনো একজন রেকর্ড করে নিন, করে সবাইকে দিয়ে দিতে পারবেন। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে পিএসপাইস দিয়ে আমরা মেইনলি দুইটা পার্ট করা যায়, মানে দুইটা পার্ট করা যায়। একটা হচ্ছে সার্কিট সিমুলেশন, ডিরেক্ট সার্কিট সিমুলেশন, আর একটা হচ্ছে সিমুলেশন কিন্তু টেক্সটের মাধ্যমে বা কোডের মাধ্যমে। তো আমরা এই ল্যাবে বেসিক্যালি সার্কিট সিমুলেশনটা দেখব। তারপরও যে কোডিং বিষয়টা, কোডিং এর আপনাদের একটা সিম্পল ধারণাটা দেয়া হবে। তো এই জায়গায় আপনারা এগুলো যদি একটু রিডিং পড়েন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে পিএস স্পাইসের কিছু রুলস আছে। যেমন প্রতিটা সফটওয়্যারের এক একটা আলাদা আলাদা রুলস থাকে। যেমন পিএস স্পাইস কেস সেনসিটিভ নয়। কেস সেনসিটিভ নয় মানে কি? আপনারা এন্ড, যেমন ডট এন্ড, ছোট হাতেরও লিখতে পারবেন, বড় হাতেরও লিখতে পারবেন। আর লোয়ার লেভেল যে ল্যাঙ্গুয়েজ গুলো, এগুলো হচ্ছে কেস সেনসিটিভ, কিন্তু পিএস স্পাইসে কেসের প্রবলেম হয় না। যেমন আপনি রেজিস্টারের জায়গায় বড় আর দিলেও রেজিস্টার আসবে, ছোট আর দিলেও রেজিস্টার আসবে। অল এলিমেন্ট নেমস মাস্ট বি ইউনিক। অবশ্যই দুইটা এলিমেন্টের নাম একই নাম দেয়া যাবে না, তা তো সবাই আমরা জানি। আচ্ছা, এখানে কিছু নিয়ম আছে, নিয়মগুলো একটু রিডিং পড়বেন পিএস পাইছে। আচ্ছা, তো যে জিনিসটা শুরু করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দুইটা পার্ট পিএস পাইস। একটা হচ্ছে নেট লিস্টের মাধ্যমে সার্কিট সিমুলেশন, আর একটা স্কেমেটিকের মাধ্যমে সার্কিট সিমুলেশন। পার্ট এ, এই অংশটা আমরা পরের ক্লাসগুলোর জন্য ইগনোর করব, পার্ট বি তে ফোকাস করব, যে কিভাবে একটা সার্কিটকে ড্র করা যায় এবং ড্র করে সেটাকে সিমুলেট করা যায়। তো তারপরেও জাস্ট বেসিক ধারণাটা দিয়ে দিচ্ছি আপনাদের, যে নেট লিস্টের মাধ্যমে সার্কিট সিমুলেশন বলতে কি বোঝায়। নেট লিস্টের মাধ্যমে সিমুলেশন বলতে বোঝায় আপনার যখন একটা সার্কিট থাকবে, সেই সার্কিটকে কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। কোডের মাধ্যমে লিখে বোঝাতে হবে সফটওয়্যারকে যে
সার্কিটটা কিভাবে দেখায় এবং সার্কিটের আউটপুট কত নাম্বার নোডে আছে, আমরা কি দেখতে চাচ্ছি, ইনপুট কত নাম্বার নোডে আছে, এবং প্রতিটা এলিমেন্ট কোন কোন জায়গায় অবস্থিত। তো তার জন্য কিছু স্পেসিফিক নিয়ম আছে। নিয়মগুলো দেখবো এর আগে কিছু জিনিস, যেমন ডাটা স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট, আউটপুট স্টেটমেন্ট বলতে ডাটা স্টেটমেন্ট হচ্ছে আমরা যখন কোন একটা কম্পোনেন্টকে বা ইন্টার কানেকশন গুলোকে ডেসক্রাইব করব, এই জিনিসটাকে বলা হয় ডাটা স্টেটমেন্ট। যেমন ধরুন যে কোন একটা সার্কিট আছে, সিরিজ সার্কিট, আরএলসি সার্কিট, রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে। তো এই তিনটা যে সিরিজ সার্কিট, মানে এই তিনটার মধ্যে যে কানেকশনটা আছে, এই কানেকশনটা বোঝানো, ইন্টার কানেকশনটা বোঝানো, এবং এই তিনটার সাথে ইনপুটের কানেকশনটা বোঝানো, একে বলা হয় ডাটা স্টেটমেন্ট। আর কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে কি ধরনের অ্যানালাইসিস আমরা পারফর্ম করতে চাই, মানে আমরা কি ভোল্টেজ বের করতে চাচ্ছি নাকি কারেন্ট বের করতে চাচ্ছি, বা কত নাম্বার নোডের ভোল্টেজ বের করতে চাচ্ছি বা কারেন্ট বের করতে চাচ্ছি, একে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। আর আউটপুট স্টেটমেন্ট হচ্ছে আমরা যে জিনিসটা বের করতে চাচ্ছি, যে প্যারামিটার বের করতে চাচ্ছি, সেটা প্রিন্ট করব নাকি প্লট করব। তো কিছু কিছু অ্যানালাইসিস দেখা যায় যে স্পেশালি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস গুলো প্লট করতে হয়। এই কারণে, কারণ হচ্ছে আমাদের দেখতে হয় যে স্ট্যাবিলিটি কত সেকেন্ড পর এসেছে। কিছু অ্যানালাইসিস আছে আমাদের প্লট করে দেখতে হয়, আর কিছু অ্যানালাইসিস জাস্ট প্রিন্ট করলেই চলে। যেমন একটা সার্কিট থেকে ভোল্টেজ বের করব, কোন একটা নোড ভোল্টেজ, তো সেক্ষেত্রে সেই ভোল্টেজটাকে প্লট করার কোনো প্রয়োজন হয় না, জাস্ট প্রিন্ট করলেই হয়। তো এই প্যারামিটার গুলোকে বলা হয় আউটপুট স্টেটমেন্ট। আচ্ছা, এখন যেটা দেখছি, মানে পার্ট এ যেটা দেখছি, এটা হচ্ছে কোডিং পার্ট। পিএসপাইসে কোড লিখে বোঝাতে হয় যে কিভাবে সার্কিটটা দেয়া আছে, এবং কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করে বোঝাতে হবে যে আমরা আউটপুট কি চাচ্ছি, প্লট করতে চাচ্ছি নাকি প্রিন্ট করতে চাচ্ছি। তো আমরা পরের ল্যাবগুলো থেকে এই পার্ট এ এর উপর ফোকাস করব না, আমরা মেইনলি স্কেমেটিক এর উপর ফোকাস করব। জাস্ট একটা সিম্পল সার্কিট কিভাবে করা যায় এটা আজকে দেখছি। আর আপনারা অবশ্যই পরের ক্লাসে, মানে এর আগে ইনস্টল করে নেবেন। আচ্ছা, তো ধরুন যে আমরা এই কোডিং এর মাধ্যমে যদি রেজিস্টর, ক্যাপাসিটর বা ইন্ডাক্টর সবগুলোর জন্য একই নিয়ম, আহ ধরুন যে একটা এলিমেন্টকে, এলিমেন্টকে কি বলা হয়, ধরুন যে রেজিস্টর হতে পারে বা ক্যাপাসিটর হতে পারে বা ইন্ডাক্টর হতে পারে, আমরা রিপ্রেজেন্ট করবো পিএসপাইসে কোডের মাধ্যমে। তো প্রথমত রেজিস্টরের নাম দিতে হবে, ধরুন যে R1 বা R2 বা R3 বা RA, RB এরকম। প্লাস নোড, মাইনাস নোড, মানে কোন দুইটা নোডের মাঝে অবস্থিত সেই সংখ্যাটা দিতে হবে, এবং রেজিস্টরের ভ্যালু কত সেটা দিতে হবে। ধরুন যে একটা সার্কিট যদি দেখি, দেন একটা ডিসি সার্কিট এরকম আছে। ধরুন যে এরকম সার্কিটটা আছে, তো এই সার্কিটকে আমাদের কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে পিএসপাইসে, বোঝাতে হবে সার্কিটের কানেকশনটা কেমন। তো গ্রাউন্ড যে নোডটা থাকে সেটাকে বলা হয় জিরো নোড। এই নোডগুলো নিজ আমাদের নিজের মতো করে পয়েন্ট আউট করতে হবে। যেমন এই নোডের নাম দিলাম 1, এটা 2, এই নোড হচ্ছে 3। আচ্ছা, এটা 3 লাগবে না, এটাই তো জিরো নোড। আচ্ছা, তো এই রেজিস্টারটা যদি হয় R1, তো একে রিপ্রেজেন্ট করতে হবে এভাবে, নেম, নেম মানে কি R1, প্লাস নোড মাইনাস নোড, মানে কোন দুইটা নোডের মাঝে অবস্থিত, একের মাঝে আর দুইয়ের মাঝে। তো এই জায়গায় লিখতে হবে 1, 2, আর ধরলাম 5 ওহম, তো ভ্যালুর জায়গায় দিয়ে দিতে হবে 5। তখন বুঝতে পারবে যে 1 নং আর 2 নং নোডের মাঝখানে এই রেজিস্টারটা আছে। সেম ভাবে ধরলাম এটা হচ্ছে R2, আর এই রেজিস্টার হচ্ছে R3। তো R2 কি করতে হবে, নাম হচ্ছে R2, কোন দুইটা নোডের মাঝে আছে, 2 আর 0,
আর তার যত ভ্যালু থাকবে সেই ভ্যালুটা দিতে হবে। সেম ভাবে R3 কি হবে, 2, আর 0, সরি এটা 3 নং হবে, 3, আর যত ভ্যালু সেটা দিয়ে দিতে হবে। এলিমেন্টে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর যতগুলো আছে এগুলির নিয়ম একই, কিন্তু সোর্সের নিয়ম আবার একটু আলাদা, একটু চেঞ্জ আছে সোর্সের নিয়মের ক্ষেত্রে। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমাদের ইউনিট গুলো দেয়া আছে। যেমন টেরা হলে কি লেখা যাবে, টেরা যদি হয় তাহলে হচ্ছে ক্যাপিটাল টি, গিগার জন্য জি, মেগার জন্য এমই জি, কিলোর জন্য কে, এটা দিলেই চলবে। যেমন আপনার ওহমের জন্য আলাদা করে কিছু লিখতে হবে না, যদি কিলো ওহম হয় জাস্ট কে দিলেই হবে। আর যদি সোর্স থাকে, এই যে সোর্সের নিয়মটা কি, সোর্সের নিয়ম হচ্ছে ভোল্টেজ ডিসি যে নামটাই থাকুক না কেন, সেই নাম, যে দুইটা নোডের মাঝে অবস্থিত নোডের সংখ্যা, এরপর স্পেস, টাইপ, টাইপ বলতে কি বোঝায়, সোর্সটা ডিসি সোর্স নাকি এসি সোর্স, এরপর হচ্ছে ভ্যালু। তো যে কোনো সোর্স যখন আমরা আহ, দিতে চাচ্ছি, যে কোনো একটা সোর্স যদি স্পেসিফাই করতে চাই, তো সেক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে। এখানে কিছু উদাহরণ দেয়া আছে, যেমন ভিএ, নাম হচ্ছে সোর্সের ভিএ, 4 আর 2 এর মাঝে আছে, টাইপ হচ্ছে ডিসি, আর ভ্যালু দেয়া আছে 16.04 ভোল্ট। তো এই হচ্ছে সোর্স আর লোড, এগুলো একই, আইডিয়াল, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, দুটো একই। উম, যদি আমরা হচ্ছে আবার কোনো একটা সোর্সের ভ্যালু যদি চেঞ্জ করতে চাই, যেমন ধরুন যে ডিসি সোর্স ডট ডিসি, সোর্সের নাম, নাম হচ্ছে V1, কত থেকে কত পর্যন্ত চেঞ্জ করব, রেঞ্জ দিলাম 0 থেকে 20, আর 2 করে বাড়বে, তখন নিয়মটা এভাবে ফলো করতে হবে। তাহলে পিএসপাইস বোঝা যাবে যে এই V1 এই ভোল্টেজটাকে চেঞ্জ করতে হবে 0 থেকে 20 পর্যন্ত, আর 2 করে ইনক্রিমেন্ট করব। আচ্ছা, আর আউটপুট স্টেটমেন্টের জন্য আমাদের ডট প্রিন্ট এই কমান্ডটা ইউজ করা হয়, ডট প্রিন্ট। একটা যদি উদাহরণ দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ধরুন যে আমি আর এ একটা রেজিস্টর, এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা প্রিন্ট করতে যাচ্ছি। তো নিয়ম কি, নিয়ম হচ্ছে ডট প্রিন্ট, যেহেতু টাইপটা ডিসি, টাইপ দিব ডিসি, আর কারেন্ট কিসের জন্য, এটা আরে, যদি দুইটা কারেন্ট, যতগুলো কারেন্ট বা যতগুলো ভোল্টেজ আমরা প্রিন্ট করতে চাই, জাস্ট একটার পর একটা স্পেস দিয়ে লিখে দিলেই হয়ে যাচ্ছে। আর যদি ভোল্টেজ হয়, ভোল্টেজ হলে হচ্ছে আমাদের নোড নাম্বারটা দিতে হবে। ধরুন একটু আগে যেমনটা দেখেছিলাম, দুইটা নোডের মাঝে কত ভোল্টেজ আছে সেটা দেখবো। ডট প্রিন্ট ডিসি, ভোল্টেজ ব্র্যাকেটে দিতে হবে নোড নাম্বার, দিয়ে হচ্ছে দিলে এটা এই নোডের মাঝে কত ভোল্টেজ সেটা আউটপুট শো করবে। প্লট কমান্ড একই রকম, প্রিন্ট কমান্ড যেমন ডট প্রিন্ট, প্লট কমান্ড হচ্ছে ডট প্লট। যদি আমরা কোনো একটা নোডের ভোল্টেজ চাই, একই রকম ভাবে রিপ্রেজেন্ট করতে হবে। যদি হচ্ছে 1-এর সাথে 0 হয়, তাহলে এই জিরোটা না লিখলেও চলো, কারেন্ট। প্লট কমান্ড আপাতত না লাগলেও হবে। ধরুন যে একটা এক্সাম্পল দেয়া আছে, সার্কিট এক্সাম্পল 1। ধরুন এই সার্কিটটাকে আমাদের কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে, আমরা কিন্তু এখনো পার্ট 1-এ আছি, নেট লিস্টের মাধ্যমে রিপ্রেজেন্টেশন। ধরুন যে এই সার্কিটটাকে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। তো একটা সার্কিট আছে, সার্কিটে আপনাদের নিজেদের মতো করে নোড সংখ্যা নিয়ে নেবেন। ধরুন এটা কি 1 নম্বর নোড, 2, 3, আর গ্রাউন্ড নোড হচ্ছে 0 নোড। মান দেয়া আছে 20 ভোল্ট, 5 কিলো ওহম, 4 কিলো ওহম, আর এখানে একটা কারেন্ট সোর্স আছে। আচ্ছা, এখানে এই পিডিএফটাতে আপনাদের কিন্তু খুবই সুন্দরভাবে দেয়া আছে। একটু আগে যেমনটা বলেছিলাম, আপনারা যখন ইনস্টল করবেন পিএসপাইস, তখন ইনস্টল করার পর যদি হচ্ছে ডিজাইন ম্যানেজার দিয়ে সার্চ দেন, পিএসপাইস ডিজাইন ম্যানেজার, তখন এই ইন্টারফেসটা চলে আসবে। একটু আগে আপনাদের যেটা দেখানো হয়েছে, এই ইন্টারফেসে এই কিছু অপশন আছে,
প্রথমটা হচ্ছে স্কেমেটিকের জন্য। সফটওয়্যার ভিতরে বলতে হচ্ছে আপনি ইনস্টল করে ফেললেন, তারপর হচ্ছে আপনার কম্পিউটারে, কম্পিউটারে আছে, এখানে দেখতে পাবেন। আচ্ছা, তো এখানে একটু আগে ম্যাম, যেমনটা পিডিএফটা বললাম। কি আমাদের দেওয়া যাবে? হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো যে অপশন গুলো আছে লাস্টেরটা হচ্ছে টেক্সট এডিটর, এখন যেটা দেখছি কোডিং এর মাধ্যমে রিপ্রেজেন্টেশন, যেটা টেক্সট এডিট। আর আমরা এর পরের ল্যাবগুলোতে এই এই কোর্সের জন্য বেসিক্যালি যেটা ফোকাস করবো সেটা হচ্ছে 1 নম্বর অপশনটা, স্কেমেটিক। কারণ কি, কারণ এটা খুবই সিম্পল একটা কাজের জন্য আপনাদের কোড লিখে রিপ্রেজেন্ট করতে হয়। মানে একটা বড় সার্কিট যদি হয়, সেই সার্কিটটাকে কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করা বেশি কমপ্লেক্স। তার চাইতে আপনি যদি স্কেমেটিকের মাধ্যমে জাস্ট ড্র করে দেন, ড্র করে যদি রান করেন, তাহলে সার্কিটটা সিমুলেট হয়ে যাবে। তো এই কারণে আমরা কমপ্লেক্স সার্কিটগুলোর জন্য প্রথম অপশনটা মানে স্কেমেটিক দিয়ে কাজ করব। তো আজকে যেটা দেখছি জাস্ট একটা ধারণা দিয়ে রাখার জন্য, মানে পিএসস্পাইসে দুইটা কাজই সম্ভব। আপনি কোডের মাধ্যমেও রিপ্রেজেন্ট করতে পারবেন, অথবা ড্র করেও রিপ্রেজেন্ট করতে পারবেন। আচ্ছা, তো ধরুন যে এই সার্কিটটাকে আমরা নেট লিস্টে লিখবো। তার কোডটা এরকম হবে, ভিএস মানে হচ্ছে প্রথমে আমরা ভোল্টেজ সোর্সকে যদি রিপ্রেজেন্ট করি ভিএস, নামটা কি, ভিএস নাম, আহ, কোন দুইটা নোডের মাঝে আছে, 1 আর 0 নোডের মাঝে আছে, এটা ডিসি টাইপ, আর ভ্যালু হচ্ছে 20 ভোল্ট। ভিএস 1 আর 0 নোডের মাঝে আছে, ডিসি টাইপ, 20 ভোল্ট। সেম ভাবে তিনটা রেজিস্টর আছে, আর এ আর বি আর সি। প্রথম রেজিস্টরটা 1 আর 2 এর মাঝে আছে, 5 কিলো ওহম। দ্বিতীয়টা 2 আর 0 মাঝে আছে, 3 নাম্বারটা 3 আর 0 মাঝে আছে। জাস্ট এভাবে রিপ্রেজেন্ট করে দিতে হবে কোন দুইটা নোডের মাঝে আছে এবং কত ভ্যালু। আর বাকি আছে একটা কারেন্ট সোর্স, এটাও একই রকম ডিসি সোর্স, 3 আর 2 এর মাঝে আছে। আচ্ছা, এটা একটু খেয়াল করুন, এটা কিন্তু 2 আর 3 এর মাঝে লেখা হয়নি, কারণ এর ডিরেকশন অনুযায়ী, ডিরেকশনটা দেখুন 3 থেকে 2 এর দিকে। এই কারণে এটা 3, 3 টু 2, 3 আর 2 এভাবে লেখা হয়েছে। ডিসি টাইপ, 2 মিলি অ্যাম্পিয়ার। আর যখন আমরা একটা সিমুলেশনের জন্য মানে টেক্সট এডিটে আমাদের এই সার্কিট রিপ্রেজেন্ট শেষ হয়ে যাবে, তখন ডট এন্ড দিতে হবে। যে কোনো সার্কিট, যতগুলো সার্কিটই করি না কেন, যখন এই রিপ্রেজেন্টেশনটা শেষ হয়ে যাবে তখন ডট এন্ড দিতে হবে। এরপরে কিন্তু আর কোনো ভ্যালু লেখা যাবে না। আচ্ছা, লিখে যদি আপনি রান করেন, তখন হচ্ছে আমাদের আউটপুট, এক্ষেত্রে কিন্তু কোনো আউটপুট শো করবে না, কারণ আমরা কোনো আউটপুটের কমান্ড দেইনি। মানে আমরা প্রিন্ট কমান্ডও দেইনি, প্লট কমান্ডও দেইনি। যদি আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই তখন ডট প্রিন্ট দিতে হবে, বা প্লট করতে চাইলে ডট প্লট দিতে হবে। এখানে জাস্ট সার্কিট রিপ্রেজেন্টেশনটা দেখানো হচ্ছে। এই যে এখানে পরের, এখানে দেওয়া আছে যে ধরুন যে আমরা প্রিন্ট করতে চাচ্ছি, ডট প্রিন্ট 1 আর 2 নং নোডের মাঝে যে ভোল্টেজ সেটা যদি প্রিন্ট করতে চাই, ডট প্রিন্ট ডিসি V12, যতগুলো কারেন্ট। হ্যাঁ, বলুন। হ্যাঁ। হুম। এটা হচ্ছে এই, আচ্ছা না, আচ্ছা আপনার ভোল্টেজের সোর্সের নিয়মটা কিন্তু আলাদা, কারেন্ট সোর্সের আলাদা। ভোল্টেজ সোর্সের নোড দিতে হবে প্লাস নোড আর মাইনাস নোড। প্রথমটা হচ্ছে প্লাস নোড, আর দ্বিতীয় নোডটা হচ্ছে মাইনাস নোড। আর কারেন্টের ডিরেকশন দিয়ে বোঝায় যে ডিরেকশন অনুযায়ী, কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশনে। ভোল্টেজ সোর্স কিন্তু ডিরেকশন অনুযায়ী না, প্লাস নোড আর মাইনাস নোড। ঠিক আছে, মানে দুইটা নিয়ম আলাদা। হ্যাঁ, সমস্যা হবে বলতে কি, আপনার মানগুলো আসবে।
হুম। হ্যাঁ, প্রবলেম হবে, আপনার রেজাল্টটা মাইনাসে আসবে বা মাইনাসের রেজাল্ট থাকলে প্লাসে আসবে। মানে আপনি ধরুন যে আপনি ম্যাথ ক্যালকুলেশন করছেন, তো আপনি যদি 0 1 দেন, 1 0 না দিয়ে, তখন সে ধরে নিবে এই চিহ্নটা উল্টা আছে, সে অনুযায়ী ক্যালকুলেশনটা করবে। আচ্ছা, তো এখন হচ্ছে প্রিন্ট কমান্ড। আমরা যে ভোল্টেজ যে কারেন্টটি দেখতে চাচ্ছি, আপনাদের এই পিডিএফটা আমি দিয়ে দিব, আপনারা জাস্ট এই এই একটা সিম্পল সার্কিট নেট লিস্টে এখান থেকে দেখে রান করে দেখবেন। আমরা বেসিক্যালি পরের ক্লাসে যেটা করব এটা হচ্ছে এই জিনিসটা, সার্কিট সিমুলেশন। তো আমরা নেট লিস্টে মানে কোডিং এর মাধ্যমে এই পার্টটা ইগনোর এই জন্য করতে যাচ্ছি, এটা খুবই সিম্পল একটা সার্কিট, এই কারণে কোডটা এরকম দেখাচ্ছে, মানে এত সিম্পল দেখাচ্ছে। যখন একটা বড় সার্কিট আমরা কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে নিয়ম আরো বেড়ে যায়। যেমন একটু আগে যেটা বললেন যে নোড সংখ্যাটাও যদি চেঞ্জ হয়ে যায় তাহলেও ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। অথবা আমরা কোডিং এর বিষয়টা জানি, ধরুন যে এই জায়গায় ডট যদি না পড়ে, ডট দিতে ভুলে গেলেন, তখন ওই এরর দেখাবে, বা এন্ড দিতে যদি ভুলে যান তখন ওই এরর দেখাবে। তো দুইটা জিনিসই শিখে রাখেন, মানে নেট লিস্টে মানে কোডিং এর মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় বেসিক ধারণাটা নিয়ে রাখবেন। আর পরের যে ক্লাসগুলো আমরা মেনলি এই স্কেমেটিকটা দেখবো, কিভাবে ড্র করা যায়, ড্র করে কিভাবে সিমুলেট করা যায়। আজকে আমি আপনাদের দেখাতে পারি, আমার কাছে ইনস্টল করা আছে, কিন্তু আপনারা ভুলে যাবেন নিজে প্র্যাকটিস না করলে। যেমন যে কোনো একটা সার্কিট যখন আমরা সিমুলেট করব, তার এলিমেন্ট গুলো প্রথমে নিয়ে আসতে হয়। যেমন এই জায়গায় কি কি আছে, দুইটা ভোল্টেজ সোর্স আছে, একটা কারেন্ট সোর্স আছে, একটা গ্রাউন্ড পয়েন্ট আছে, তিনটা রেজিস্টর আছে। যদি এটা এসি সিগন্যাল হতো, তো সেক্ষেত্রে কি আমাদের এসি সোর্স নিয়ে আসা লাগতো, সে অনুযায়ী আমাদের কমান্ড দিতে হতো। আমাদের যে introduction to schematics, আমাদের যে কোর্সটা আছে এটা মেইনলি কি 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 জিনিস দেখবো। একটা হচ্ছে বায়াস পয়েন্ট দেখবো, ডিসি সার্কিট দেখবো, এসি সার্কিট দেখবো, আর ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, এই কিছু পয়েন্ট দেখবো। আচ্ছা, তো আজকে আপনাদের আমি সিমুলেশনটা শুরু করছি না। সিমুলেশনটা আপনাদের যে ভিডিও লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটা দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তাছাড়া আপনারা যদি অন্য কোনো ভিডিও দেখে যদি ইনস্টল করে নিতে চান তাহলেও করে নিতে পারবেন, তবে নেক্সট ক্লাসের আগে অবশ্যই সবাই ইনস্টল করে নেবেন পিএস স্পাইস 9.1 স্টুডেন্ট ভার্সন সফটওয়্যার। এটা কি বলবো, আপনার একটু এই সফটওয়্যারটা কিন্তু খুবই ছোট, কোন মোবাইল ভার্সন আছে কিনা এটা একটু খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে দেখতে পারেন। তাছাড়া তো আমি কি সলিউশন দিতে পারবো। আরেকটা কাজ করতে পারেন, আপনাদের ম্যাম যখন, সফটওয়্যারটার নামটা কি? নামটা হচ্ছে পিএস স্পাইস, PSPICE, এই যে পিএস স্পাইস। ওকে, বুঝে আপনাদের এই কোর্সটা মনে হয় অফলাইনে ছিল। আচ্ছা, আপনাদের প্রথমত এটা কিন্তু ল্যাব কোর্স, তো ল্যাব কোর্সে সিটি কুইজ এগুলো থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে কুইজ টেস্ট থাকবে, ল্যাব ফাইনাল থাকবে। তো আপনাদের ফাইনাল এক্সামের আগে টাইম দেয়া হবে, ধরুন যে এক সপ্তাহ একটা ক্লাস টাইম দেওয়া হবে বা দুইটা ক্লাস, যে আপনারা এই টাইমে ভার্সিটিতে গিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এই বৃহস্পতিবার এই টাইমে। ঠিক আছে, এটা অফলাইনেই হবে। আপনারা কুইজ টেস্ট দিয়েছেন না, মানে এর আগে সেমিস্টার গুলোতে কুইজ টেস্ট দিয়েছেন না? আচ্ছা, আপনাদের হচ্ছে ল্যাবের কারিকুলামটা একটু চেঞ্জ হয়েছে, তো আপনাদের একটা প্রজেক্ট করতে দেয়া হবে, সফটওয়্যার বেসড প্রজেক্ট,
যে কারণে আমি বলছি যে সবাই ইনস্টল করে নেবেন। সফটওয়্যার বেসড প্রজেক্ট ইন্ডিভিজুয়াল থাকবে, তো আমি আপনাদের একটা কোয়েশ্চেন দিয়ে দেব। আপনারা এই টপিকের উপর, মানে টপিকগুলো যদি বুঝতে পারেন, তখন সে প্রজেক্টটা করতে পারবেন। করে সে প্রজেক্টের যে রিপোর্টটা, সেই রিপোর্টটা আমাকে জমা দিবেন। যতগুলো আউটপুট আছে। হ্যাঁ বলুন। এটা না, এটা ছাড়াও একটা কুইজ টেস্ট হবে, সেটা 20 মার্কস এর হবে। তো ওই জিনিসটা। হুম, বলুন। আচ্ছা, তো এই প্রজেক্ট রিপোর্টের উপর একটা মার্ক থাকবে, ম্যাক্সিমাম মার্কটা। আর আপনাদের 20 বা 30 মার্কের একটা কুইজ টেস্ট নেওয়া হবে, যেটা আপনারা ভার্সিটি গিয়ে দিবেন। ঠিক আছে। এটা একটা পার্সেন্টেজ থাকবে। মানে একটা জায়গা থেকে তো মার্কগুলো আসে না, বিভিন্ন জায়গা থেকে আসে, যেমন আপনাদের অ্যাটেন্ডেন্সে যেমন একটা মার্ক আছে, সেম ভাবে রিপোর্টে একটা থাকবে। তবে কুইজ টেস্টে যদি কেউ অনুপস্থিত থাকেন, তখন সে অ্যাবসেন্ট কাউন্ট হবে। কুইজ টেস্টও দিতে হবে, রিপোর্টটাও দিতে হবে। হুম। আচ্ছা, আপনাকে যেটা বলছিলাম, যে প্রজেক্টটা দিব, এই প্রজেক্টটা আপনারা যদি না পারেন এই সফটওয়্যারটা, তাহলে করতে পারবেন না। হুম। তো আপনারা নিজেরাও যে করবেন, তাতে আপনাদের প্র্যাকটিস হবে। তো আলাদা করে এসে আপনাদের ল্যাব ফাইনাল দিতে হবে না। তো আপনি যে করেছেন তার প্রমাণ হিসেবে যে আউটপুটের ছবিটা প্রত্যেকের আলাদা আলাদা রিপোর্টে থাকবে। তো এই কাজটা আপনি নিজেদের ল্যাপটপেও করতে পারেন, অথবা ধরুন আপনি প্র্যাকটিসের জন্য ভার্সিটি গিয়ে এই প্র্যাকটিসটাও করতে পারবেন, কিন্তু রিপোর্টে যেন আপনার আউটপুট থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যালো। আচ্ছা, আপনারা হচ্ছে টাইম প্রায় শেষ হয়ে গিয়েছে।